প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের ক্লাস নাম্বার 2। প্রিভিয়াস ক্লাসে আমরা নিউক্লিক অ্যাসিড কী, নিউক্লিক অ্যাসিড কীভাবে তৈরি হয়, পলিনিউক্লিওটাইডের গঠন, নিউক্লিওটাইড কীভাবে সৃষ্টি হয়েছে, পলিনিউক্লিওটাইড কীভাবে সৃষ্টি হয়েছে, নিউক্লিক অ্যাসিড কয় টাইপের আছে, এগুলো সব বলে আসছিলাম। আজকে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা নিউক্লিক অ্যাসিড নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিএনএ বা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন দেখো ডিএনএ, যেটা ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন এখানে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড? আচ্ছা, আমরা যদি একটু আগের ক্লাসে যাই, আমরা কি দেখছিলাম নিউক্লিক অ্যাসিড মানে ছিল কি পলিনিউক্লিওটাইডের সুতার সমন্বয়ে গঠিত হয়েছিল নিউক্লিক অ্যাসিড। আশা করি মনে আছে। নিউক্লিক অ্যাসিডটা পলিনিউক্লিওটাইডের সুতার সমন্বয়ে গঠিত হয়েছে। পলিনিউক্লিওটাইড মানে কি ছিল? পলিনিউক্লিওটাইড মানে ছিল হচ্ছে অনেকগুলা নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড আবার কিসের সমন্বয়ে গঠিত হয়েছিল? পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস আর হচ্ছে তার সাথে ফসফেট গ্রুপ মিলে তৈরি করছিল কি আমাদের নিউক্লিওটাইড। এখন দেখো, এই যে পেন্টোজ সুগারটা, ডিএনএর মধ্যেই পেন্টোজ সুগারটা হয় হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। ডিঅক্সি রাইবোজ সুগার কীরকম দেখতে আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছিলাম। কেন এটার নাম ডিঅক্সি রাইবোজ হয়েছে? কারণ তার হচ্ছে 2 নম্বর কার্বনে, দেখো 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, রাইবোজ সুগারের 2 নম্বর কার্বনে অক্সিজেন ছিল। তাহলে ডিএনএর মধ্যে যেই পেন্টোজ সুগারটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ডিঅক্সি রাইবোজ সুগার। এরপর দেখো, ডিএনএর মধ্যে যে পলিনিউক্লিওটাইডের সূত্রক, যেহেতু এটা একটা নিউক্লিক অ্যাসিড, এটা অবশ্যই কি নিয়ে গঠিত হবে? পলিনিউক্লিওটাইড সূত্রক নিয়ে গঠিত হবে। ডিএনএর মধ্যে পলিনিউক্লিওটাইড সূত্রক থাকে 2টা, অর্থাৎ 2টা পলিনিউক্লিওটাইড সূত্রক একত্রে গঠন করে হচ্ছে ডিএনএ। এরপর দেখো, আমি যদি একটু মনে করাই দিই, আমরা যে নিউক্লিওটাইড পড়ে আসছিলাম, আমি যদি দেখাই প্রিভিয়াস ক্লাসটা, আমরা যে নিউক্লিওটাইডটা পড়ে আসছিলাম, নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয়েছিল? ফার্স্টে হচ্ছে পেন্টোজ সুগারের সাথে নাইট্রোজেন বেস মিলে তৈরি করছিল কি নিউক্লিওসাইড। এখন দেখো, নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের কয় নম্বর কার্বনে যুক্ত হয়েছিল? 1 নম্বর কার্বনে যুক্ত হয়েছিল। এরপরে হচ্ছে নিউক্লিওসাইডের 3 অথবা 5 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড মিলে গঠন করে হচ্ছে কি নিউক্লিওটাইড। এরপর অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে মিলে গঠন করছিল কি পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইডের সূত্রটাকে আমরা সিম্পলি এভাবে একটা সুতার মতো গঠন দিয়ে ব্যাখ্যা করি। এভাবে 2টা যখন পলিনিউক্লিওটাইডের সূত্রক একত্রে যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ডিএনএ। আর যদি একটা পলিনিউক্লিওটাইড থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আরএনএ। এখন দেখো, তাহলে এখানে কি আছে? অবশ্যই পেন্টোজ সুগার তো আমরা জানলাম, পেন্টোজ সুগার আছে, সাথে হচ্ছে এখানে কি থাকতে হবে? নাইট্রোজেন বেস। আমরা নাইট্রোজেন বেস দেখে আসছিলাম প্রিভিয়াস ক্লাসে। পিউরিন ছিল, পাইরিমিডিন ছিল। পিউরিন মানে হচ্ছে যার মধ্যে 2টা রিং ছিল, পাইরিমিডিন মানে হচ্ছে যার মধ্যে একটা রিং ছিল। পিউরিন কে ছিল? পিউরিন ছিল হচ্ছে এডেনিন আর হচ্ছে গোয়ানিন, আর পাইরিমিডিন ছিল হচ্ছে সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। আশা করি এগুলো মনে আছে। এখন দেখো, ডিএনএর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো থাকে, ডিএনএর মধ্যে হচ্ছে নাইট্রোজেন বেস থাকে এডেনিন, গোয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। মনে রাখবা, ডিএনএর মধ্যে কিন্তু ইউরাসিল থাকে না, ইউরাসিল থাকে আরএনএ। আরএনএতে ডিএনএর মধ্যে কোনো ইউরাসিল থাকে না। ডিএনএর মধ্যে থাকে 4টা নাইট্রোজেন বেস। কি কি? এডেনিন, গোয়ানিন, সাইটোসিন আর হচ্ছে কি থায়ামিন। কোনো ধরনের কি থাকবে না? ইউরাসিল থাকবে না। এবার আমরা একটু দেখি ডিএনএটা যে 2টা সূত্রক, এই 2টা সূত্রক পরস্পরের সাথে অ্যাটাচ হয় কিভাবে তারা অ্যাটাচ হয় ডিএনএটা গঠন করে। আগে আমি আবার পলিনিউক্লিওটাইড সূত্রকটা একা শিখাই। দেখো, পেন্টোজ সুগার, এটা হচ্ছে পেন্টোজ সুগার, আমি আগে থেকে এঁকে রাখছি। এই যে পেন্টোজ সুগার, এটা হচ্ছে তার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন। পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হয় কে? 1 নম্বর কার্বনে যুক্ত হয় হচ্ছে নাইট্রোজেন বেস, যেটাকে আমি বক্স দ্বারা প্রকাশ করব। আর হচ্ছে এভাবে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে কি গঠন করছিল? নিউক্লিওসাইড গঠন করছিল। তাহলে আমি যদি এভাবে অসংখ্য নিউক্লিওসাইড, একটার নিচে আরেকটা, কি ধরো এই আরেকটা নিউক্লিওসাইড, এই ধরো আরেকটা নিউক্লিওসাইড, এভাবে ধরো অসংখ্য নিউক্লিওসাইড আমি একটার নিচে আরেকটা আঁকলাম। এখন দেখো, এই নিউক্লিওসাইটগুলোর 5 নম্বর কার্বনে আমি কি দিয়ে যাব? 5 নম্বর কার্বনে আমি একটা ফসফেট গ্রুপ, যেটা হচ্ছে ফসফরিক অ্যাসিড থেকে আসে, আমি একটা করে ফসফেট গ্রুপ দিয়ে যাব 5 নম্বর কার্বনটাতে। এরপর দেখো, এই যে এটা হচ্ছে 3 নম্বর কার্বন,
উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর অ্যাটাচ করে দেব, উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর, উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর অ্যাটাচ করে দেব। তাহলে অ্যাটাচ করে দিই উপরের 5 নম্বরের সাথে, উপরের 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর, উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর, উপরেরটার 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর। তাহলে এভাবে অনেকগুলা নিউক্লিওটাইড যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা বলি কি পলি নিউক্লিওটাইড। আশা করি মনে আসছে। এবার দেখো এই পলিনিউক্লিওটাইডটার এই উপরের দিকে হচ্ছে 5 নম্বর কার্বনটা এখানে কি উন্মুক্ত অবস্থায় আছে, আর হচ্ছে নিচের দিকে দেখো 3 নম্বর কার্বনটা উন্মুক্ত অবস্থায় আছে। তাহলে যেদিকে 5 নম্বর কার্বনটা ওপেন, বাইরে থেকে আমি দেখতে পাবো বাইরের দিকে মুখ করে আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে 5 প্রাইম প্রান্ত। আর যেদিকে হচ্ছে 3 নম্বর কার্বনটা ওপেন, সেটাকে আমরা বলবো 3 প্রাইম প্রান্ত। তাহলে একটা পলিনিউক্লিওটাইডের কয়টা প্রান্ত থাকে? 2টা প্রান্ত থাকে। একটা থাকে হচ্ছে 5 প্রাইম প্রান্ত, আরেকটা থাকে হচ্ছে 3 প্রাইম প্রান্ত। তাহলে আমরা এখন দেখি 2টা পলিনিউক্লিওটাইড কিভাবে যুক্ত হয়। ধরো সাপোজ আমি নাইট্রোজেন বেসগুলোর নাম লিখে দিই তোমাদের সুবিধার জন্য, যে কোনোটা ধরে নিতে পারো। ধরো হচ্ছে প্রথমটাতে যেই নাইট্রোজেন বেসটা আছে সেটা হচ্ছে সাপোজ সেটা হচ্ছিল ধরো এডেনিন। দ্বিতীয়টাতে যেই নাইট্রোজেন বেসটা আছে সাপোজ সেটা ছিল থায়ামিন, যে কোনোটা ধরে নিতে পারো তোমরা। তৃতীয়টাতে যেই নাইট্রোজেন বেসটা আছে সেটা ধরে নাও হচ্ছে সাইটোসিন। চতুর্থটাতে যে নাইট্রোজেন বেসটা আমি সেটা তোমাদের সুবিধার জন্য ধরে নিলাম হচ্ছে গুয়ানিন। যে কোনো কিছু ধরে নিতে পারো। যেহেতু ডিএনএ, এখানে কিন্তু আমরা কোনো ইউরাসিল দিব না। আর এখানে যে পেন্টোজ সুগারটা আমি দিলাম, এই পেন্টোজ সুগারটা হচ্ছে এখানে কি ডিঅক্সি রাইবোস, অর্থাৎ হচ্ছে তার 2 নম্বর কার্বনে কি নেই? 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। এবার দেখো একটা পলিনিউক্লিওটাইড সূত্রক আঁকলাম। এই পলিনিউক্লিওটাইড সূত্রকটা বিপরীত আরেকটা সূত্রক আমি পাশে এঁকে নিব। বিপরীত আরেকটা সূত্রক মানে হচ্ছে কি, এটা হবে উল্টামুখী। এভাবে হচ্ছে উল্টা দিকে মুখ করে থাকবে সে, এভাবে সে উল্টা দিকে মুখ করে থাকবে। এখন দেখো নাইট্রোজেন বেসগুলো আমি মুছে দিই, নাইট্রোজেন বেসগুলো কারণ চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো এই উল্টা দিকে মুখ করে আছে, অর্থাৎ হচ্ছে কি আগেরটার যেটা 5 প্রাইম প্রান্ত, পরেরটার সেটা হচ্ছে দেখো 3 প্রাইম প্রান্ত, সেদিকে মুখ করে আছে 3 প্রাইম প্রান্ত। তাহলে এই প্রান্ত হচ্ছে 3 প্রাইম। কেন 3 প্রাইম বললাম? কারণ এই প্রান্তে হচ্ছে কি 3 নম্বর কার্বনটা উন্মুক্ত অবস্থায় আছে, বাইরের দিকে মুখ করে আছে। আর নিচের এটাকে বলবো আমরা কি, এটা হচ্ছে এখানে 5 প্রাইম প্রান্ত। কারণ দেখো এটা হচ্ছে 5 নম্বর কার্বন। আমি যদি আবার দেখাই 1 2 3 4, আর এটা হচ্ছে কত? 5 নম্বর কার্বন। 5 নম্বর কার্বনটা উন্মুক্ত অবস্থায় আছে, তাই এটাকে আমরা বলবো কি, এটাকে আমরা বলবো হচ্ছে 5 প্রাইম প্রান্ত। তাহলে আমরা কি করলাম, আমি আবার বলি, এখানে হচ্ছে যেই পলিনিউক্লিওটাইড একটা আঁকছি আমি, ওইটার ঠিক উল্টা পলিনিউক্লিওটাইড আর একটা পাশের দিকে এঁকে নিব। এরপর দেখো নাইট্রোজেন বেস, মনে রাখবা নাইট্রোজেন বেসগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? এ সবসময় যুক্ত হইতে চাই হচ্ছে টি এর সাথে, এ যুক্ত হইতে চাই টি এর সাথে, টি যুক্ত হইতে চাই এ এর সাথে, সি যুক্ত হইতে চাই জি এর সাথে, জি যুক্ত হইতে চাই সি এর সাথে। অর্থাৎ স্বাভাবিকভাবে মনে রাখবা এর সাথে টি, সি এর সাথে জি, এটি সিজি, এটি সিজি। এবার দেখো এখানে প্রথমটাতে যেই জায়গায় আমি এ দিলাম, তাহলে দ্বিতীয়টাতে ওই জায়গায় অবশ্যই আমাকে দিতে হবে তার বিপরীতটা। এর বিপরীত হচ্ছে টি। প্রথমটাতে যেই জায়গায় আমি টি দিলাম, তার বিপরীত অবশ্যই দিতে হবে এ। টির বিপরীত এ। প্রথমটাতে আমি সি দিলাম, দ্বিতীয়টাতে ওই জায়গায় আমাকে দিতে হবে জি, কারণ সি এর বিপরীত জি। প্রথমটাতে যে জায়গায় আমি জি দিলাম, দ্বিতীয়টাতে ওই জায়গায় দিতে হবে আমাকে সি, কারণ জি এর বিপরীত হচ্ছে সি। এবার দেখো এই নাইট্রোজেন বেসগুলো কিন্তু পরস্পরের সাথে অ্যাটাচ হইতে পারে। আমি যদি লিখে দিই এখানে, দেখো নাইট্রোজেন বেসগুলা, আমরা যে নাইট্রোজেন বেসগুলা দেখলাম, নাইট্রোজেন বেস পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা অ্যাটাচ হতে পারে, পরস্পরের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা অ্যাটাচ হতে পারে।
তাহলে দেখো এখানে হচ্ছে কি মনে রাখবা তাহলে এই নাইট্রোজেন বেসগুলো এ সবসময় যুক্ত হবে টি এর সাথে, এ কখনো সি এর সাথে যুক্ত হবে না, এ কখনো জি এর সাথে যুক্ত হবে না, এ সবসময় যুক্ত হবে টি এর সাথে, সি সবসময় যুক্ত হবে জি এর সাথে, সি কখনো টি এর সাথে যুক্ত হবে না, এর সাথে যুক্ত হবে না। এখন দেখো এ আর টি পরস্পরের সাথে যুক্ত হয় হচ্ছে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, এই একটা হাইড্রোজেন বন্ড, এই আরেকটা হাইড্রোজেন বন্ড, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে হচ্ছে এ টি এর সাথে যুক্ত হয়, এ টি এর সাথে যুক্ত হয় দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, টি আই এর সাথে যুক্ত হয় দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে, সি আর জি পরস্পরের সাথে যুক্ত হয় মনে রাখবা তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে, সি আর জি পরস্পরের সাথে যুক্ত হয় তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে কি মনে রাখবা এর সাথে সবসময় টি যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে। সি এর সাথে সবসময় জি যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে, তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে। তাহলে এই জিনিসটা যদি আমি এখন এখানে দেখাই, তাহলে দেখো প্রথমে আমরা কি লিখলাম এ টি, তাহলে এ আর টি পরস্পরের সাথে কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে, দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে। দ্বিতীয়টাতে আমি দিলাম টি আর এ, সেম টি আর এও পরস্পরের সাথে যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ড দিয়ে। এরপরে আমি লিখলাম হচ্ছে সি আর জি, সি আর জি পরস্পরের সাথে যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে, তিনটা, তাহলে তারা পরস্পরের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হবে। এরপর আবার জি আর সি পরস্পরের সাথে যুক্ত হয় কয়টা হাইড্রোজেন বন্ড দিয়ে, তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে, তাহলে জি আর সি পরস্পরের সাথে তিনটা হাইড্রোজেন বন্ড দিয়ে যুক্ত হয়ে গেল। তাহলে দেখো এখানে আমার কি হইলো, এখানে হচ্ছে একটা পলিনিউক্লিওটাইড, দুইটা পলিনিউক্লিওটাইড পরস্পরের সাথে অ্যাটাচ হইছে। কিভাবে অ্যাটাচ হইছে, একটা পলিনিউক্লিওটাইড যদি 5 প্রান্ত এবং 3 প্রান্ত হয়, অপর পলিনিউক্লিওটাইডটা তার ঠিক বিপরীতমুখী হবে। এরপর হচ্ছে তারা পরস্পরের সাথে অ্যাটাচ হবে কি নাইট্রোজেন বেস দিয়ে, নাইট্রোজেন বেস হাইড্রোজেন বন্ধন দিয়ে পরস্পরের সাথে অ্যাটাচ হয়, এবং এই অ্যাটাচ হওয়ার মাধ্যমে পলিনিউক্লিওটাইডগুলোও পরস্পরের সাথে অ্যাটাচ হয়ে যায়। তাহলে এখানে দেখো দুইটা পলিনিউক্লিওটাইড সূত্রক একত্রিত হয়েছে, এই দুইটা পলিনিউক্লিওটাইড সূত্রক একত্রিত হয়ে যে গঠনটা তৈরি করছে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিএনএ। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ডিএনএর স্ট্রাকচার, এটা একটা ডিএনএর হচ্ছে আণবিক গঠন। এবার দেখো এটাকে আমরা সহজভাবে কিভাবে প্রকাশ করি, ডিএনএটাকে সহজভাবে আমরা প্রকাশ করি হচ্ছে পলিনিউক্লিওটাইডকে আমরা হচ্ছে বেসিক্যালি একটা সুতার মাধ্যমে প্রকাশ করি, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে বলে আসছিলাম। এই ধরো একটা পলিনিউক্লিওটাইড সুতা, আমি প্রথম পলিনিউক্লিওটাইড সুতাটা আঁকলাম, এটা হচ্ছে তার, তাহলে আমি প্রথম পলিনিউক্লিওটাইড সুতাটা আঁকলাম। এরপরে হচ্ছে এই আরেকটা পলিনিউক্লিওটাইড সুতা, দ্বিতীয় পলিনিউক্লিওটাইড সুতা। আমরা এভাবে সুতাগুলো দেখাবো। এটার যদি এটা 5 প্রান্ত হয়, এটা হবে কত, 3 প্রান্ত, তাহলে এটা হবে 3 প্রান্ত, এটা হবে 5 প্রান্ত। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে পলিনিউক্লিওটাইডকে আমরা এইভাবে সহজভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমি এখন যে স্ট্রাকচারটা পেয়ে গেলাম, এই স্ট্রাকচারটা হচ্ছে কিসের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হচ্ছে ডিএনএর স্ট্রাকচার। তাহলে এটা 3, এটা 5, মনে রাখবা। এই পাশে যদি উপরে আমি 3 দিই, এই পাশে নিচে দিতে হবে 5, এই পাশে যদি উপরে আমি 5 দিই, এই পাশে নিচে দিতে হবে 3। এবার দেখো এই পলিনিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে কিভাবে অ্যাটাচ হইছে, নাইট্রোজেন বেস দ্বারা। নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সাথে অ্যাটাচ হইছে হাইড্রোজেন বন্ড দ্বারা। এগুলোকে আমরা এভাবে সিঁড়ির মতো দেখাই দেব। এভাবে সিঁড়ির মতো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে কি, এই হাইড্রোজেন বন্ড দিয়ে নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সাথে অ্যাটাচ হইছে। তাহলে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল একটা ডিএনএ এর স্ট্রাকচার, এটা হয়ে গেছে একটা ডিএনএ এর স্ট্রাকচার, ডিএনএ এর স্ট্রাকচার। তাহলে আমরা হচ্ছে এবার এখানে এই গঠনটা, এই মডেলটা প্রদান করছেন হচ্ছেন বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক, তাই এটাকে হচ্ছে ওয়াটসন এবং ক্রিকের মডেলও বলা হয়। তাহলে আমরা এখন দেখি এই ডিএনএর স্ট্রাকচারটাতে কি কি জিনিস আমরা দেখতে পাই। দেখো এই ডিএনএর স্ট্রাকচারটা, সাপোজ ধরো এটা একটা ডিএনএর স্ট্রাকচার। আচ্ছা আমি সুন্দর ছবিটা নিই। এই যে দেখো এটা হচ্ছে একটা ডিএনএর স্ট্রাকচার, আশা করি আঁকতে পারবা। এখন দেখো ডিএনএর স্ট্রাকচারটাতে
আমরা ডিএনএর ব্যাস কোনটাকে বলবো? ব্যাস হচ্ছে এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত এই দূরত্বটা, এটাকে আমরা বলি হচ্ছে ডায়ামিটার বা হচ্ছে ব্যাস। এই জিনিসটা হচ্ছে ডিএনএর ব্যাস বা হচ্ছে ডায়ামিটার। ডিএনএর ব্যাসটা পরিমাপ হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। অ্যাংস্ট্রম মানে কি? 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10^10 মিটার। তাহলে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটাকে আমরা বলবো কি? ডিএনএর ব্যাস। ডিএনএর ব্যাসটা হচ্ছে কত? ডিএনএর ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবার দেখো ডিএনএর প্রত্যেকটা ঘূর্ণনের দৈর্ঘ্য মানে কি? দেখো এই যে এটা একটা ঘূর্ণন, এরপর নিচে এটা আরেকটা ঘূর্ণন, উপরে এটা আরেকটা ঘূর্ণন। এই প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তাহলে দৈর্ঘ্যটা কি? এই যে এই ঘূর্ণনটা এখান থেকে শুরু হয়ে এখানে এতটুকু পর্যন্ত একটা ঘূর্ণন। এই একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে, একটি ঘূর্ণনের দৈর্ঘ্য মনে রাখবা 34 অ্যাংস্ট্রম। একটি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম। এখন দেখো একটি ঘূর্ণনের মধ্যে আবার আরেকটা জিনিস মনে রাখবা, ঘূর্ণন থেকে একটি ঘূর্ণনের মধ্যে, একটি ঘূর্ণনে আমরা এখানে কি পাবো? এখানে অবশ্যই নাইট্রোজেন বেস থাকবে। এভাবে হচ্ছে নাইট্রোজেন বেস, এই সিঁড়িগুলো হচ্ছে এখানে নাইট্রোজেন বেস। এভাবে নাইট্রোজেন বেস থাকে হচ্ছে প্রতিটা ঘূর্ণনে 10 জোড়া। তাহলে দেখো এই পুরাটা হচ্ছে আমার 34 অ্যাংস্ট্রম, আর হচ্ছে এভাবে নাইট্রোজেন বেস আসে হচ্ছে 10 জোড়া। তাহলে পরপর দুইটা নাইট্রোজেন বেসের দূরত্ব কত হবে? আমি যদি 34কে 10 দ্বারা ভাগ করে দিই, কারণ পুরাটার দৈর্ঘ্য হচ্ছে কত? 34, আর এখানে ভাগ আছে এভাবে কয়টা? 10টা। তাহলে আমি যদি 34 থেকে 10 ভাগ করে দিই, আমি একটা ভাগের দূরত্ব পেয়ে যাব। তাহলে এটা কি হবে? পরপর দুটি নিউক্লিওটাইড, পরপর দুটি নাইট্রোজেন বেস এর দূরত্ব কত? এটা হবে হচ্ছে 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10। তাহলে এটা হয় 3.4 অ্যাংস্ট্রম। আশা করি এতটুকু বুঝছো। এগুলো হচ্ছে জাস্ট এমসিকিউর জন্য মনে রাখবা। আচ্ছা, এরপর দেখো এই যে প্রতিটি ঘূর্ণনে নাইট্রোজেন বেসগুলো পরস্পরের সাথে যুক্ত হয়েছে কিভাবে? এই হাইড্রোজেন বন্ড দিয়ে এর সাথে টি যুক্ত হয়েছে 2টা হাইড্রোজেন বন্ড দিয়ে, সি এর সাথে জি যুক্ত হয়েছে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে। এই প্রতিটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ড থাকবে। মনে রাখবা হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে, প্রতিটা ঘূর্ণনে হাইড্রোজেন বন্ড থাকে হচ্ছে 25টি হাইড্রোজেন বন্ড, 25টি। তাহলে এই হচ্ছে আমাদের ওয়াটসন এর ডিএনএ মডেল। তাহলে এখানে ডিএনএর ব্যাস হচ্ছে কত? এই যে ব্যাস, এই প্রান্ত থেকে এই প্রান্তের দূরত্ব, ব্যাসটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম সমান আমরা মনে রাখবো 10^10 মিটার। আর হচ্ছে একটা ঘূর্ণন, এই যে একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম। প্রতিটা ঘূর্ণনে নিউক্লিওটাইড থাকে হচ্ছে 10 জোড়া, পরপর দুইটা নিউক্লিওটাইডের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই 10। তাহলে এটা হবে 3.4 অ্যাংস্ট্রম। আর হচ্ছে প্রতিটা ঘূর্ণনে এখানে হাইড্রোজেন বন্ড থাকে কয়টা? হাইড্রোজেন বন্ড থাকে হচ্ছে 25টা। আশা করি এতটুকু বুঝছো। তাহলে এই মডেলটা, এই ডিএনএর মডেলটা, এটা খেয়ে দিচ্ছেন, এটা হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। তাই এই মডেলটা আমি বানাই নাই, এই মডেলটা কে বানাইছেন? এটা হচ্ছে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। তাই এটাকে বলা হয় হচ্ছে ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল। ওয়াটসন ও ক্রিকের ডিএনএ মডেল। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপর সর্বশেষ হচ্ছে ডিএনএর কাজ। আশা করি সবাই জানো ডিএনএ হচ্ছে কি? ডিএনএ হচ্ছে আমাদের বংশগতির আণবিক ভিত্তি। পিতামাতা থেকে সন্তান সন্ততিতে বংশগতির বৈশিষ্ট্যগুলোকে সঞ্চারিত করে। তারপর হচ্ছে সে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। ক্রোমোজোম কি? আমাদের কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে আমরা ধরো এটা হচ্ছে কোষের মধ্যে আছে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে আমরা এভাবে পেঁচানো কিছু জিনিস দেখতে পাই যেগুলোকে বলা হয় ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকার মধ্যে থাকে হচ্ছে কি? ক্রোমোজোম। এখন দেখো এই ক্রোমোজোমের মেইন উপাদানটা হচ্ছে কি? ডিএনএ। আর হচ্ছে কোনো কারণে যদি ডিএনএটা পরিবর্তন হয়ে যায়, ডিএনএর বেস স্ট্রাকচারটা অর্থাৎ হচ্ছে নাইট্রোজেন বেসের ক্রমটা, দেখো ধরো আমি এখানে লিখলাম এর পর টি, টি এর পর সি, এখানে যদি কোনো কারণে পরিবর্তন হয়ে এর পর সি চলে আসতো, এই পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন বা হচ্ছে পরিবর্তন। ডিএনএতে যদি মিউটেশন হয় তবে হচ্ছে ওই প্রজাতিটার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। আর ডিএনএটাকে আমরা বলবো বংশগতির আণবিক ভিত্তি। আর বাকিগুলো হচ্ছে তোমরা একটু রিডিং পড়ে নিলেই পারবা। তাহলে এই হচ্ছে আমাদের
প্রথম নিউক্লিক অ্যাসিড বা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে শারগাফস রুল। সেটা হচ্ছে শারগাফস রুল। দেখো একদম ইজি। শারগাফস রুল মানে কি? দেখো ডিএনএতে আমি দেখো এ যখনই দিচ্ছি এর বিপরীতে আমাকে কি দিতে হচ্ছে? টি দিতে হচ্ছে। অর্থাৎ আমি যতটা এ দিব, ডিএনএতে যতটা এ নাইট্রোজেন বেস দিব, ঠিক ততটাই আমাকে টি নাইট্রোজেন বেস রাখতে হবে। আবার ডিএনএতে আমি যতটাই সি নাইট্রোজেন বেস দিব, ঠিক ততটাই আমাকে জি নাইট্রোজেন বেস রাখতে হবে। তার মানে কি ডিএনএতে হচ্ছে এ আর টি এর সংখ্যা পরস্পর সমান হয়, সি আর জি এর সংখ্যা পরস্পর সমান হয়। এটাকেই বলা হয় হচ্ছে শারগাফস রুল। তাহলে শারগাফস রুলটা হচ্ছে কি? শারগাফস রুলটা হচ্ছে ডিএনএতে এ ও টি আর হচ্ছে সি ও জি। এ যতগুলো থাকবে সি টি ততগুলো থাকবে, সি যতগুলো থাকবে জি ততগুলো থাকবে। এই সংখ্যা এ ও টি এর সংখ্যা সমান হয়, এ ও টি এর সংখ্যা সমান, আবার হচ্ছে কি সি ও জি এর সংখ্যাও সমান। তাহলে ডিএনএতে এ এবং এ যতটা থাকবে টিও ততটা থাকবে, আবার সি যতটা থাকবে জিও ততটা থাকবে। এটাকে বলা হয় হচ্ছে শারগাফস রুল। তাহলে এই হচ্ছে মোটামুটি ডিএনএ নিয়ে পড়াশোনা। এতটুকু পড়লেই ডিএনএ থেকে এনাফ। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এতটুকু থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।